গুড মর্নিং, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। 2025-এ আমার বাবার কর্মজীবনের 50 বছর পূর্ণ হচ্ছে। বাবার অভিজ্ঞতার অফুরান ভান্ডার থেকে আমি কিছুটা নথিভুক্ত করার চেষ্টা করেছি। আজ সেটার পঞ্চম ও শেষ পর্ব। যাতায়াত করতে করতে এদিকে বাড়িটা রেডি হয়ে গেল, বাদ করা উচিত ইচ্ছে করলো, গৃহপ্রবেশ করলো। এইটাতে গৃহপ্রবেশ অনুষ্ঠানটা হয়েছিল, এইটাতে নয়, ওই পিছনে ওই বাড়িটাতে। 1900 আর নতুনত্ব কিছু নেই। প্র্যাকটিস করতে করতে আমি দেখলাম যে একটু কিছু সার্জিক্যাল কাজ করতে হবে। সেই জন্য অনেকদিন ধরে আমি চাইছিলাম যে পিছনে একটা বাড়িটাই করবো। তো যাই হোক, যখন মধু গাঙ্গুলি বাড়িটা দিল, তারপর ওখানে প্ল্যান করলাম কোনো রাস্তা নেই, এইখানে মন্ডলদের কাছ থেকে রাস্তাটা নিয়ে তখন আমার সাহস হলো যে হ্যাঁ, পিছনে করে বাড়িটা তাহলে করা যায়। তবে পিছনে ওই আমি কিছু রুগীও রাখতাম, রুগীদের। আর এটা তো দেখতেই পাচ্ছি সামনে যেটা চলছে, চিরকাল চলেই চলেছে। তারপর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হলো। আগে দু চারটা রুগী থাকতো, ওইখানে চালিয়ে থাকতো, ওই ভিড়ের ঘরটার ওইখানে থাকে। এটাতে বেশ কিছুদিন কিছু রুগী থাকলো, অনেক বড় বড় কেস সব। অপারেশন খুব বড় করিনি কোনোদিন, আমি নিজের হাতে মাইনর অপারেশনের মধ্যেই ছিল, কিন্তু খুব আলটিমেটলি এখানে রুগী আসে, রুগীদের আমি দেখি, এই ঘরগুলো ওদের দেখার জন্য ব্যবহার করি। আর খুব মাইনর অপারেশন যেগুলোতে খুব আমার কোনো প্রয়োজন না, সেইগুলো এই অপারেশন থিয়েটারে করি মানে করাই যায় আমাদের সার্ভিস। আমি রুগী দেখি, রুগীর যখন যেমন ভিড় থাকে তখন তেমন অবস্থা। মোটামুটি ভালোই চলছে। এইরকম কোনো কারণে যদি চেম্বারে রুগী টুগী না থাকে, আমার খুব বোর ফিল করি। কারণ ওই বকাটা অভ্যাস হয়ে গেছে, তো বক 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 করে সেই বকাটা অভ্যাস হওয়ার জন্য এখন ঘরে বসে থাকতে, যে আমি আরাম করবো ঘরে বসে থেকে, সেটা পারি না। আমাকে রুগীরা ঘিরে রাখে, মানে রুগীর ভিড়টা হয়েছে সব করে ঢুকে যায় কিছু লোক। কিন্তু আমি বাচ্চাদের ওইখানে দেখিনি, প্রথমে বাচ্চাদের দেখাতো কতগুলো রুগীকে। এইখানে যেগুলো এমার্জেন্সি আগেই বলে রাখি যে ওইদিকে শুয়ে রাখবি, যেই দেখে দেবে। তারপরেও লাইন বাই লাইন দেখি, দুটো জায়গায় রুগী দেখি, এবারে দেখি আর ওটা কিছু মডিফাই করা যায় কিনা। ববিদের খুব আপত্তি যে রুগী কেন তো আমাকে ঘিরে থাকবে, সেটা ঠিক, আমার অভ্যাস হয়ে গেছে। একজন মানুষ হিসেবে আমার বাবার কোনো তুলনা হয় না, কিন্তু সেই জন্যেই অনেক সময় এটা হয় যেটা করার দরকার বাবা সেটা করে উঠতে পারে না। এই যে বাবা যখন পেশেন্টদের দেখেন, তখন সব পেশেন্টরা বাবাকে ঘিরে বসে থাকে। ওটা যে কি ধরনের একটা ব্যবস্থা, ওটা আমি এখনো পর্যন্ত ক্র্যাক করে উঠতে পারিনি। আর অবশ্যই ওটা আমার একদমই পছন্দের নয়, নানা রকম কারণে ওটা পছন্দের নয়। ওটা অবশ্যই দেখতে ভালো লাগে না, সেটা একটা কথা। কিন্তু যেটা সব থেকে বড় কথা, সেটা হচ্ছে আমার বাবার সেফটি। আজকের দিনে কোভিডের পরেও এতগুলো লোক যারা কোনো না কোনো অসুস্থতা নিয়েই আসেন, তাদের এতটা প্রক্সিমিটিতে বসে থাকা, ডে অ্যান্ড নাইট, ডে আফটার ডে, এটা আমার একদমই ঠিক লাগে না। কিন্তু আমার বাবা, উনি যে ধরনের মানুষ, উনি কাউকে কিছু মানা করতে পারেন না। তাই ওখানে যেমন ব্যবস্থা সবাই মিলে চালাচ্ছে, ওই ব্যবস্থাই চলছে। আমাদেরও বিশেষ কিছু করার থাকে না। বাবা, তোমার জীবনের সব থেকে চ্যালেঞ্জিং ট্রিটমেন্ট যেটা করতে হয়েছিল, যেটা ফেস করতে হয়েছিল, তোমার সেরকম কোনো স্মৃতি আছে? এই চ্যালেঞ্জিং স্মৃতিটা প্র্যাকটিক্যালি আমার হাসপাতালে চলে গেছে। ওইটা এইখানে হয়নি, হাসপাতালে এমন পেশেন্ট আমি দেখেছি যে সেই পেশেন্টটা পাঠাতে না পারলে অবধারিত তার মৃত্যু হয়ে যাবে, অথচ আমাকে কিছু করতে হবে। সেই রকম কেসগুলো অধিকাংশই ডেলিভারি কেসে হয়েছে, সেগুলো উদ্ধার করেছে। ওই যে বললাম, ক্রেনিওটমি করে উদ্ধার করতাম। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার যে একটা ক্রেনিওটমি কেস মানে তার ঘিলুটা বের করে দিয়ে তাকে বাচ্চাটা বের করে দিয়ে, সেটাও কিন্তু বেঁচে গেছে। সিভান সিস্টার ডাক্তার ছুটতে ছুটতে চলে গেছে, ডাক্তারবাবু আসুন আসুন, ওরকম বাচ্চাটা ভূত ওঠে। কি করে বুঝলেন? না, যে নেকড়াটা ঢাকা দেওয়া হয়েছিল ওইটা তুলে ফেলে দিয়েছে, মরা বাচ্চাটা, কিন্তু মরে নেই সেই বাচ্চাটা, এই দিকের বোর্ডে ভুলে গেছি, এখনো খুব ভালোভাবে বেঁচে আছে আর কি।
এইটা একটা মজার ঘটনা, যেটা সবাইকে আমার এখানে যেগুলো হয়েছে ফেলসিপিয়াম ম্যালেরিয়া, তাদের কোনো উপায় নেই টাটা যাওয়ার, মানে টাটা গেলেই মৃত্যু আর কি। এই মানে ওরা পয়সার অভাবে বলছে মরি তো মরবো, এখানে মরবো, কিন্তু একটাও মরতে দিন এখানে। সবগুলো কি আমাদেরও সেই কেসে হয়েছিল। তোর মনে আছে? তো দুইজন টাটা যেতে পারতো না, একদম না, জায়গা মরি তো মরবো এখানে, আর পয়সাই নেই, তাই যাবোটা কোথায়? ওই ফেলসিপিয়াম ম্যালেরিয়া গুলো বাঁচানোই আমার একটা জীবনে, ফেলসিপিয়াম ম্যালেরিয়া যেগুলো অজ্ঞান হয়ে যেত সেগুলো আমার এবং অক্ষয় সবারই একটা চ্যালেঞ্জ, সবাই চেষ্টা করেছিল অজ্ঞান নিয়ে যাব না, আপনি যা পারেন করুন, আমরা বাঁকুড়া যাব না, পুরুলিয়া যাব না, বা রাস্তা নেই, বা তখন এত অ্যাম্বুলেন্স ছিল, মানে প্রাইভেট অ্যাম্বুলেন্স হলো তখন এসব ছিল না, তো তাদের বাধ্য হয়ে আমি চিকিৎসা করেছি এবং অনেকেই বেঁচে আছে। রেয়ারলি দু একটা মারা গেছে, কিন্তু তাদের কোনো অভিযোগ নেই, কারণ তাদের বাধ্যই তারা বলেছে আপনি যা পারবেন করুন, আমাদের কোনো দায়িত্ব আপনার নাই। এই যে বললো, ওই বলাটাতে আমরা সাহস পেতাম, আর সত্যিকারের সেগুলো বাঁকুড়াতে গেলেও বা অন্য কোথাও গেলে যে খুব একটা লাভ হতো তা হতো না। এই অনেক জটিল কেস, আর আমার ফেলসিপিয়াম ম্যালেরিয়ার মতন জটিল কেস তো কিছু নাই, ওগুলা যে আমি কত ভালো করেছি সেটা আমার হিসাব নেই। তবে জানাশোনা লোক হলেই আমি তাদের পাঠিয়ে দিই বাঁকুড়া, বিশেষ করে গোপালপুরের একজনের হয়েছিল, গোপদের আর কি, মানে আমি প্রেসক্রিপশন করে এই করেছি, রেফার টু ডাক্তার ডি বরাট ফর হিজ ভ্যালুয়েবল সাজেশন। ডি বরাট আমাকে চিঠি লিখে বলে দিল রোগীর হাতে, গোপাল বাবু আপনার প্রেসক্রিপশনটা আমি জেরক্স করে রেখেছি, আমার খুব ভালো লাগলো, এখনো ফেলসিপিয়াম ম্যালেরিয়া আপনি যত করছেন আমি তত করিনি। তো খুব মহান ব্যক্তি বলে এটা স্বীকার করেছিল আর কি। বলছে স্যার আপনি মিছাই পাঠালেন, তুমি মিছাই পাঠালে ডাক্তার এখনো গোপালপুর, বলে যাক আমি পাঠালাম, তুই তো দেখে আলি। এই হচ্ছে। আর বড় ক্রাইসিস যেটা সেরিব্রাল হিমোরেজ ম্যাক্সিমাম পাই আমরা, সেগুলো ভালো যা করে আমরাও প্রায় তাই করি, কারণ এখন হয়েছে সিরিঞ্জ করে ভিতর থেকে ব্লাড টানাটানি, তাও তো বাঁকুড়া এখনো হয় না, দুর্গাপুরে হয়। তো সেই আমলে যারা বুদ্ধিমান লোক বুঝতো যে এখানে যা হবে এখানে আমরা চিকিৎসা করতাম, হাসপাতাল করতাম, এখানে করতে। কোভিড এর সময় তোমার সব থেকে চ্যালেঞ্জিং মোমেন্ট কি লেগেছিল? চ্যালেঞ্জিং মোমেন্ট ব্যক্তিগত লাইফে সেই সময় সব থেকে চ্যালেঞ্জিং ছিল তোর মাকে বাঁচানো, যদি আমি বাঁচাইনি, বাঁচিয়েছে দুর্গাপুরের সিটি মিশন হাসপাতাল, ওটা অবশ্যই। আমি সেই দিন একদম নার্ভাস হয়ে গেছিলাম যখন বললো কোভিড নয়, আবার পরে আমাকে ডাক্তার ইয়ে থেকে ফোন করলো স্বাস্থ্যভবন থেকে যে আপনার ওয়াইফের কোভিড হয়েছে, আপনি ওর কোথায় রেখেছেন? আমি তো মিশনে। বলছে মিশনে, তাহলে আপনি জানিয়ে দেন। এই জানালাম অবস্থা, সেইটা হচ্ছে আমার ডাক্তারের লাইফের সব থেকে একটা চরম মুহূর্ত আর কি। দিয়ে তো মরে যাবে, কালকে ডেড বডি নিয়ে যেতে হবে, কারণ একটা ব্লাড সুগারের রোগী, তার কোভিড হচ্ছে। এইটা হচ্ছে আমার খুব চ্যালেঞ্জিং এবং খুব দুঃখজনক ঘটনা, এবং খুব অ্যাংসাস ছিলাম। এটা আমারও মনে আছে, বাবাকে যখন আমি ফোন করেছি ইয়ে থেকে, বাবা মা কেমন আছে, মায় তো নানা রকম অসুবিধা নিয়ে গেছিল, বাবা অন্য কিছু সাসপেক্ট করছিল, আমি এনিমিয়া নিয়ে কিডনির কিছু প্রবলেম আছে বোধহয়, কিন্তু আলটিমেটলি যেটা হলো, তো বাবা এত নার্ভাস ছিল তখন, আর আমরা তো ছিলামই, কিন্তু বাবাকে যখন নার্ভাস দেখি না, বাবা সবসময় পজিটিভ থাকে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বাবা যখন নার্ভাস হয়ে যায় তখন আমাদের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। এটা একটা। আমার বাবা একজন প্রকৃত চিকিৎসক, আবার একই সঙ্গে একজন অসাধারণ মানুষ। তিনি সারা জীবন তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে অসংখ্য মানুষকে সুস্থ করে তুলেছেন। বাবা কখনো কারোর মধ্যে ভেদাভেদ করেননি। ধনী গরিব বড় ছোট সব মানুষের প্রতি তার সমান দৃষ্টি। তার কাছে রোগী মানে শুধু একটা কেস নয়, একজন মানুষ যার কষ্ট তিনি নিজের কষ্ট বলে মনে করেন। আজ আমি তার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইছি। আমার বাবার যেন শরীর ভালো থাকে, মন শক্ত থাকে, আর তিনি যেন সুস্থ ও দীর্ঘায়ু হন। আপনাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ হবে।